আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি বর্তমানে এই সময়ে আপনারা সবাই অবশ্যই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক সমীকরণ এখন আর আগের মতো নেই। বিশেষ করে গত কয়েকদিনে ভারতের প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজার পত্রিকায় বাংলাদেশ ও পাকিস্তানের সামরিক সম্পর্ক নিয়ে যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে তা যেন দক্ষিণ এশিয়ার শান্ত পুকুরে বড়সড় একটি ঢিল ছুঁড়েছে। প্রতিবেদনটির মূল সুর ছিল বাংলাদেশ সেনাবাহিনী এখন পাকিস্তানের কাছ থেকে বড় আকারের সামরিক সহায়তা ও সরঞ্জাম নিচ্ছে। আজ আমরা এই বিষয়টি নিয়ে একটু নির্মোহ বিশ্লেষণ করব। কোনো আবেগ কিংবা দলীয় চশমা দিয়ে নয়, বরঞ্চ ইতিহাসের প্রেক্ষাপট এবং বর্তমান 2026 সালের বাস্তবতায় দাঁড়িয়ে আমরা আসলে বোঝার চেষ্টা করব এই পরিবর্তনের আসল মানেটা আসলে কি। দর্শক, ইতিহাসের দিকে তাকালে আমরা দেখি দক্ষিণ এশিয়ায় ভারতের একটি বিশাল প্রভাব সবসময় কিন্তু ছিল। বিশেষ করে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ককে দেখা হতো একটি বিশেষ উচ্চতায়। কিন্তু ক্ষমতার পালাবদল এবং সময়ের বিবর্তনে রাষ্ট্রগুলোর অগ্রাধিকার বদলে যায়। 2024 সালের সেই গণ অভ্যুত্থান পরবর্তী টালমাটাল সময় আমরা পার করে এসেছি। এখন বাংলাদেশ একটি নতুন রাজনৈতিক ও প্রশাসনিক মডেলে পরিচালিত হচ্ছে। এই অবস্থায় বাংলাদেশ তার ফোর্সেস গোল 2030 অর্জনে আগের চেয়ে অনেক বেশি গতিশীল। আনন্দবাজারের দাবি অনুযায়ী পাকিস্তানের একটি শীর্ষস্থানীয় প্রতিরক্ষা সংস্থা এখন ঢাকাকে গোলাবারুদ, বিশেষায়িত ট্যাঙ্ক, বিধ্বংসী সরঞ্জাম এবং কারিগরি সহায়তা দিচ্ছে। কিন্তু প্রশ্ন জাগে, পাকিস্তান কেন, আর ভারত কেনই বা এতে এতটা বিচলিত? এখানে আমাদের একটু গভীরে যেতে হবে। পাকিস্তান গত কয়েক বছরে চীনের প্রযুক্তির সহায়তায় তাদের সামরিক শিল্পে প্রভূত উন্নতি করেছে। তারা এখন কেবল আমদানিকারক নয়, বরং বড় রপ্তানিকারক দেশ হিসেবেও আত্মপ্রকাশ করছে। অন্যদিকে বাংলাদেশ তার সামরিক সরঞ্জাম সংগ্রহের উৎসকে ডাইভার্সিফাই বা বহুমুখী করতে চাইছে। আগে আমরা মূলত চীন বা রাশিয়ার উপর নির্ভরশীল ছিলাম, কিন্তু বিশ্ব রাজনীতির অস্থিরতায় কেবল নির্দিষ্ট গুটি কয়েক দেশের উপর নির্ভর করাটা যে কোনো সার্বভৌম রাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ। বাংলাদেশ এখন চাইছে কম খরচে উন্নত মানের সরঞ্জাম সংগ্রহ করতে, যেখানে পাকিস্তান একটি বিকল্প হিসাবে সামনে এসেছে। কিন্তু এখানে কিন্তু থেকেই যায়, ভারতের জন্য এটি কেবল একটি বাণিজ্যিক চুক্তি নয়, বরঞ্চ এটি তাদের জন্য একটি বড় নিরাপত্তাজনিত উদ্বেগ। দেখুন, দিল্লির কূটনৈতিক মহলে এখন বড় প্রশ্ন হলো, এই সামরিক লেনদেনের আড়ালে পাকিস্তানের যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে, সেই গোয়েন্দা সংস্থাগুলো কি বাংলাদেশে আবার কোনো নতুন নেটওয়ার্ক গড়ে তুলছে? ভারত সব সময়ই বাংলাদেশের 3 দিক দিয়ে বেষ্টিত এবং তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর অর্থাৎ 7 সিস্টার্সের নিরাপত্তা অনেকাংশেই বাংলাদেশের স্থিতিশীলতার উপর কিন্তু নির্ভর করে। দেখুন, আনন্দবাজারের রিপোর্টে অত্যন্ত সুকৌশলে এই ভয়ের জায়গাটি কিন্তু খুঁচিয়ে দেওয়া হয়েছে। তারা বোঝাতে চাইছে ঢাকার এই পদক্ষেপ হয়তো দিল্লির সাথে গত 2 দশকের গড়ে ওঠা বিশ্বস্ততার সম্পর্কে বড় ধরনের ফাটল ধরাতে পারে। তবে আমাদের মনে রাখা দরকার, কূটনীতিতে স্থায়ী শত্রু বা স্থায়ী বন্ধু বলে আসলে কোনো কিছু নেই। এখানে যা থাকে তা হচ্ছে কেবল স্থায়ী স্বার্থ। বাংলাদেশ এখন যে পররাষ্ট্রনীতি অনুসরণ করছে তাকে আমরা কি বলতে পারি? তাকে আমরা বলতে পারি কৌশলগত স্বায়ত্তশাসন। আমরা ভারতের সাথে যেমন অর্থনৈতিক ও কানেক্টিভিটি বাড়াতে আগ্রহী, ঠিক একইভাবে নিজেদের প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধিতে অন্য যে কোনো দেশ থেকে প্রযুক্তি নিতেও পিছপা হচ্ছে না। সম্প্রতি আমাদের সরকারের শীর্ষ পর্যায় থেকে ভারত সফর করা হয়েছে এবং সম্পর্ক উন্নয়নের জোর চেষ্টা কিন্তু চলছে। কিন্তু একই সাথে পাকিস্তানের সাথে এই সামরিক আদান প্রদান প্রমাণ করে যে
বাংলাদেশ এখন আর কোনো একটি দেশের এক্সক্লুসিভ ইনফ্লুয়েন্স জোন বা একচ্ছত্র প্রভাব বলয়ে নেই। বাংলাদেশ এখন নিজের শর্তে বন্ধুত্ব তৈরি করতে শিখছে। তবে মুদ্রার উল্টো পিঠও কিন্তু আমাদের দেখতে হবে। পাকিস্তানের সাথে এই ঘনিষ্ঠতা যেন আবার আমাদের ৭১-এর সেই ঐতিহাসিক চেতনা বা বর্তমানের যে স্থিতিশীলতা সেটাকে যেন নষ্ট না করে। ভূ রাজনীতির খেলায় বড় শক্তিগুলো ছোট দেশগুলোকে অনেক সময় দাবার গুটি হিসাবে ব্যবহার করতে চায়। পাকিস্তান কি আসলেই কেবল অস্ত্র বিক্রি করছে, নাকি এর পেছনে ভারতের প্রভাব কমানোর কোনো দীর্ঘমেয়াদী নীল নকশা কিংবা পরিকল্পনা আছে? আনন্দবাজারের রিপোর্টে এই আশঙ্কার কথা বারবার বলা হয়েছে, কিন্তু বাংলাদেশের বর্তমান নেতৃত্বকে আমরা কিভাবে দেখছি? আমরা দেখছি তারা অত্যন্ত সচেতনভাবে পা ফেলতে। তারা একদিকে যেমন পাকিস্তানের কাছ থেকে সরঞ্জাম নিচ্ছে, তেমনি ভারতের নিরাপত্তা উদ্বেগকে প্রশমিত করার জন্য নানা ধরনের কূটনৈতিক তৎপরতাও কিন্তু চালিয়ে যাচ্ছে। দেখুন, অনেকে মনে করেন দুই নৌকায় পা দেওয়া বিপজ্জনক, কিন্তু আধুনিক বিশ্বে একে বলা হয় মাল্টি অ্যালাইনমেন্ট। সৌদি আরব যেমন আমেরিকা ও চীন উভয় দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখে, বাংলাদেশও এখন আমরা যেটি দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে সেই পথেই হাঁটছে। আনন্দবাজারের এই খবরটি হয়তো দিল্লির জন্য একটি ওয়েক আপ কল বা সতর্কবার্তা। তাদের বুঝতে হবে যে বাংলাদেশের উপর কেবল আধিপত্য নয়, বরং সমান মর্যাদার ভিত্তিতেই সম্পর্ক টেকসই হয়। আমাদের প্রতিরক্ষা বাহিনী কার কাছ থেকে গুলা কিনবে বা কার কাছ থেকে প্রশিক্ষণ নেবে সেটা সম্পূর্ণ আমাদের অভ্যন্তরীণ বিষয়। তবে সেই সিদ্ধান্ত যেন অন্য প্রতিবেশী দেশের নিরাপত্তা হুমকিতে পরিণত না হয়, সেদিকে খেয়াল রাখাও কিন্তু একটি দায়িত্বশীল রাষ্ট্রের কাজ। এখন এই বিষয়টি নিয়ে আমরা যেটি লক্ষ্য করছি সেটি হচ্ছে আন্তর্জাতিক ভূ রাজনীতির একটি জটিল দাবা খেলা। অনেকে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যে সকল চুক্তিসমূহ করে গিয়েছে সে সকল চুক্তিসমূহের মধ্যে আমেরিকা যেভাবে ইনভলভড, পাকিস্তানও কি একইভাবে ইনভলভড? বা আমেরিকা কোনোভাবে কৌশলে সরাসরি আমেরিকার কাছ থেকে অস্ত্র না কিনিয়ে পাকিস্তানের কাছ থেকে অস্ত্র কিনাচ্ছে কিনা? দেখুন সুপ্রিয় দর্শক, ভারত পাকিস্তান এরা সবসময় কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী দুটি রাষ্ট্র। তাদের মধ্যে যেমন সম্প্রীতির বন্ধন রয়েছে, ঠিক একইভাবে তাদের মধ্যে বহু সময় বহু বিষয় নিয়ে আমরা দেখেছি নানা ধরনের সংঘাত সৃষ্টি হয়েছে। এখানে বর্তমান সময়ে দক্ষিণ এশিয়ার যে ভূ রাজনীতি, সেই ভূ রাজনীতিতে আমেরিকা পাকিস্তানকে কেন্দ্র করেই কিন্তু তাদের যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্ক বিস্তার করার চেষ্টা করছে। কারণ চীনের সাথে তারা কখনোই সুসম্পর্ক গড়ে তুলতে পারবে না, এটি আমেরিকা খুবই ভালো করেই জানে। এবং এই যে দক্ষিণ এশিয়া, এই দক্ষিণ এশিয়ায় আমেরিকার আধিপত্য বিস্তার করতে হলে চীনকে অবশ্যই ঠেকাতে হবে, কিন্তু তারা কোনোভাবেই চীনের সাথে পেরে উঠছে না। আবার এই ইন্দো প্যাসিফিক অঞ্চলে একই সাথে দুটি পরাশক্তি থাকায়, অর্থাৎ ভারত থাকায়, এখানে আমেরিকার জন্য বিষয়টি খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবে তাদের জন্য বর্তমান সময়ে পাকিস্তানকে ব্যবহার করে বাংলাদেশকে তাদের সাথে নিয়ে এসে তারা চাচ্ছে তাদের যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্ক সিস্টেমটি আরো মজবুত করার। এখন এই যে সামরিক সরঞ্জাম, এটি আমেরিকার চুক্তির ভিত্তিতে হোক কিংবা বাংলাদেশের নিজস্ব ইচ্ছায় হোক, এটি কিন্তু আমি এতক্ষণ যে কথাগুলো বললাম এটি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সম্মান করে শ্রদ্ধা করে বললাম। এর বাইরে যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু অত্যন্ত খারাপ এবং বিপজ্জনক দিক। যেমন ধরুন, এই যে ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত, কিংবা এই যে দক্ষিণ এশিয়ায় আমেরিকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যে আন্তর্জাতিক ভূ রাজনীতি, এখন সেভেন সিস্টার্সের জন্য যদি এই বিষয়টি সম্পূর্ণভাবে হুমকি হয়ে দাঁড়ায়, তাহলে ভারত কি আদৌ কোনোভাবে বসে থাকবে? দেখুন সুপ্রিয় দর্শক,
ভারত কিন্তু কোনোভাবেই বসে থাকবে না, কারণ বিগত অন্তর্বর্তীকালীন সরকার যখন ছিল তখন আমরা দেখেছি সেভেন সিস্টার্স নিয়ে যখনই কোনো ধরনের কথাবার্তা হয়েছে বা ভারত মনে করেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে তাদের নিরাপত্তা ঝুঁকি রয়েছে, তারা সেই সময় কিন্তু তাদের নিরাপত্তা নিয়ে বেশ সতর্ক অবস্থানে ছিল। এমনকি আমরা সে সময় দেখেছি বাংলাদেশের সীমান্তবর্তী যে সকল অঞ্চল সমূহ রয়েছে, বিশেষ করে সেভেন সিস্টার্স জুড়ে, সেখানে তারা সামরিক নতুন নতুন ঘাঁটি তৈরি করেছে, সামরিক নতুন নতুন সীমানা প্রাচীর তৈরি করেছে। এমনকি তাদের যে সকল আধুনিক যুদ্ধ বিমান রয়েছে, রকেট লঞ্চার রয়েছে, সেগুলো কিন্তু সীমান্তবর্তী সেই সামরিক ক্যাম্পগুলোতে তারা নিয়ে এসেছে এবং সুসজ্জিত করে রেখেছে। তবে এই অন্তর্বর্তীকালীন সরকার চলে যাওয়ার পর বিএনপি সরকারের সাথে এই নিরাপত্তাজনিত যে ইস্যুটি রয়েছে, সেই ইস্যুটি কিন্তু এখন পর্যন্ত, অর্থাৎ এই যে 1.5 থেকে 2 মাস, এই 2 মাসের মধ্যে কিন্তু খুব একটা শোনা যায়নি। এক্ষেত্রে বলা যায় যে বর্তমান যে নির্বাচিত সরকার বা বিএনপি সরকার, তাদের সাথে ভারতের যে সমঝোতা আছে বা যে চুক্তিগুলো আছে বা যে কূটনৈতিক সম্পর্ক আছে, সেই কূটনৈতিক সম্পর্কের মধ্যে ভারত কিন্তু কোনো ধরনের থ্রেট এখানে পাচ্ছে না। যার কারণে আমরা লক্ষ্য করছি যে ভারত তাদের নিরাপত্তা ব্যবস্থাটি নিয়ে খুব একটা চিন্তিত নয়। তবে এটি বাহ্যিকভাবে, অভ্যন্তরীণভাবে যে তাদের মধ্যে চিন্তা নেই বা দিল্লির সাউথ ব্লকে যে এই বিষয়টি নিয়ে কথা হচ্ছে না, তা কিন্তু কোনোভাবে কিন্তু আমরা চোখের বাইরে রাখতে পারি না। হয়তো পর্দার আড়ালে রয়েছে, কিন্তু সেটি বন্ধ নয়। আর এই বিষয়টি বর্তমান সময়ে উস্কে দেওয়ার জন্য আমি মনে করি পাকিস্তানের কাছ থেকে এই সামরিক সরঞ্জাম কেনার যে বিষয়টি ছড়িয়েছে, বিশেষ করে ভারতীয় একটি বড় গণমাধ্যমের মাধ্যমে, এটি কিন্তু সেই উদ্বেগ এবং সেই চিন্তাকে আবারও ফিরিয়ে আনবে। এখন আমি যদি বলি যে বর্তমানে বিএনপি সরকার কিংবা ভারত সরকার কূটনৈতিক সম্পর্কের মধ্যে একটি সুসম্পর্ক তৈরি করার চেষ্টা করছে, সেটির মধ্যে হয়তো বা ফাটল ধরতে পারে। এবং একটি পরাশক্তির সাথে যখন পার্শ্ববর্তী বা প্রতিবেশী ছোট একটি দেশের সম্পর্কের মধ্যে বৈরিতা দেখা দেয়, তখন সেই পরাশক্তির কিন্তু কোনো ধরনের ক্ষতি হয় না, বরঞ্চ সেই ছোট যে দেশটি রয়েছে, প্রতিবেশী ছোট যে দেশটি রয়েছে, সেই দেশের কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়। সেই ক্ষয়ক্ষতি মানেই কিন্তু যুদ্ধ বিগ্রহ কিংবা হুমকি ধমকি নয়, সেটা হতে পারে অর্থনৈতিকভাবে, সেটা হতে পারে বাণিজ্যিকভাবে। এবং অর্থনৈতিকভাবে যখন একটি ছোট দেশ ক্ষতিগ্রস্ত হতে শুরু করে, তখন কিন্তু সেই দেশকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া বা সেই রাষ্ট্রযন্ত্রকে দেশ পরিচালনা করা বেশ কঠিন এবং চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। এটাই কিন্তু চিরন্তন সত্য। এবং এই সত্যকে মেনে নিয়ে পৃথিবীতে এখন পর্যন্ত যত রাষ্ট্রদেশ পরিচালিত হচ্ছে, যত রাষ্ট্রযন্ত্র পরিচালিত হচ্ছে, তারা সবাই কিন্তু চলছে। এখানে ব্যাঘাত ঘটা মানেই কিন্তু একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়া। এখন এই সামরিক সরঞ্জাম কেনার যে চুক্তি রয়েছে বা সামরিক সরঞ্জাম কেনার যে খবর ছড়িয়েছে, সেটির পর যদি ভারত এবং বর্তমান বাংলাদেশ সরকারের সম্পর্কের মধ্যে যে ফাটল ধরা শুরু হবে, সেটি যদি কোনোভাবে বিস্তার লাভ করে, তাহলে আমি মনে করি এখানে বাংলাদেশের জন্য ক্ষতির পাল্লাটাই ভারী হবে। তবে এখানে পজিটিভ যে দিক রয়েছে, সেটি হচ্ছে বর্তমান সরকার যদি কূটনৈতিকভাবে ভারতকে আশ্বস্ত করতে সক্ষম হয় এবং তাদের কর্মকাণ্ডের মাধ্যমে বুঝাতে সক্ষম হয় যে এই সামরিক সরঞ্জাম কেনা এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর যে নিরাপত্তা, সেই নিরাপত্তাতে কোনো ব্যাঘাত ঘটবে না, বা এই দুটি বিষয় সম্পূর্ণ আলাদা, কিংবা পাকিস্তান বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে অথবা বাংলাদেশকে ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চলকে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকিতে ফেলবে না, তাহলে আমি মনে করি বাংলাদেশের বর্তমান যে পররাষ্ট্র নীতি রয়েছে, সেই নীতিটি কিন্তু সফল হবে। এবং সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে সবার কাছ থেকে নিজের স্বার্থের জন্য বাংলাদেশ যদি সুবিধা আদায় করতে পারে, তাহলে সেটি বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের সামরিক খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রভাবক হিসাবে কাজ করবে এবং বাংলাদেশের জন্য সেটি অবশ্যই অবশ্যই উপকারী হবে। তবে নীতি নির্ধারকদের আসলে মূল বিষয়টি মাথায় রাখতে হবে যে পজিটিভ দিক কি হচ্ছে এবং নেগেটিভ দিক কি হচ্ছে। আমরা কি এখানে আমাদের শত্রুতা বাড়িয়ে দিচ্ছি,
আমাদের প্রতিবেশীর সাথে, যদি প্রতিবেশীর সাথে শত্রুতা বাড়িয়ে দেই, তাহলে এর পরবর্তী ফলাফল কি হবে? আবার দুই দেশের সাথে সম্পর্ক ভালো রাখতে গিয়ে আমরা যেন মাঝখান থেকে কোনোভাবে বলির পাঠা না হয়। বিশেষ করে আমি আমেরিকা, চীন, পাকিস্তান, ভারতের যে বহু রাজনৈতিক সম্পর্কের কথা বললাম, সেই সম্পর্কের আলোকে এই পৃষ্ঠ হওয়ার কথাটি আমি উল্লেখ করলাম। কারণ এখানে যদি আমরা উভয়ের সাথে সুসম্পর্ক বজায় রাখতে গিয়ে কোনোভাবে মাঝখানে বলির পাঠা হয়ে যায়, তাহলে ঘুরে ফিরে কিন্তু ক্ষতিটা আমাদের দেশের সাধারণ জনগণের হবে। আশা করি এই বিষয়টি আপনাদেরকে আমি যতটুকু বোঝানোর দরকার ততটুকু বোঝাতে পেরেছি। এই বিষয়টি বা এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের মতামত আমার জন্য শিক্ষণীয় এবং গুরুত্বপূর্ণ। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।